হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সিএমস ক্লাসরুম। সিএমস ক্লাসরুমে আজকে আরেকটি গল্প নিয়ে আলোচনা হবে। অদল বদল গল্প নিয়ে আলোচনা হবে, মাধ্যমিকের অদল বদল গল্প নিয়ে। তার আগে বলে নিই, যারা আমাদের চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ক্লিক করে দাও, যাতে অল নোটিফিকেশান তোমার কাছে পৌঁছায়। এবং বন্ধুদের মাঝখানে, বান্ধবীদের মাঝখানে ভিডিও ভালো লাগলে শেয়ার করো, আলোচনা ভালো লাগলে শেয়ার করো। এমনভাবে আলোচনা করি আমি যে আলোচনা আমরা তোমরা শেখে রেখে দেবে, একদম পরীক্ষায় শেখে রেখে দেবে। এমনভাবে আলোচনা করি, এখন আগুন লাগিয়ে দেবে। অদল বদল গল্পটাতে হেডিং দেখেই বোঝা যাচ্ছে অদল বদল, কিছু অদল বদল হতে চলেছে, অদল বদল হতে চলেছে। অদল বদল গল্পটি লিখেছে পান্নালাল প্যাটেল। তবে পান্নালাল প্যাটেল বাংলা ভাষার কবি নয়, পান্নালাল প্যাটেল বাংলা ভাষার কবি নয়, এটাকে অনুবাদ করা হয়েছে। পান্নালাল প্যাটেলকে, পান্নালাল প্যাটেল উনি হচ্ছেন গুজরাটি ভাষার একজন প্রসিদ্ধ লেখক, যিনি 1912 খ্রিস্টাব্দে রাজস্থানের দুঙ্গারপুরে জন্মগ্রহণ করেছিলেন। দুঙ্গারপুরে সাধারণ মানুষ এবং গ্রামের জীবন, সাধারণ মানুষদের নিয়ে, গ্রামের জীবন নিয়ে তিনি লেখালেখি করতেন। তার লেখায় ওটা গুরুত্ব পেয়েছে, তার লেখালেখিতে গুরুত্ব পেয়েছে সাধারণ মানুষ এবং গ্রাম জীবন, তার লেখায় গুরুত্ব পেয়েছে। ভারতীয় সংস্কৃতি বিষয়েও তিনি বিশেষ পাণ্ডিত্যের অধিকারী ছিলেন। ভারতের যে সংস্কৃতি, বিশেষ পাণ্ডিত্যের প্রদর্শন করেছিলেন। তার উল্লেখযোগ্য কিছু গল্পগ্রন্থ, জিন্দেগি কা খেল, হিন্দি ভাষায় লেখা, জিন্দেগি কা খেল, জীবনের খেলা, সুখ দুঃখ নাম সাথী, কই দেশি কই পরদেশি, কিছু উল্লেখযোগ্য লেখা তার। তার সাহিত্য কীর্তির জন্য, সাহিত্যে অবদানের জন্য উনি 1950 খ্রিস্টাব্দে, 1950 সালে তার সাহিত্য অবদানের জন্য, তার সাহিত্যে অবদানের জন্য রাম সুবর্ণচন্দ্রক পুরস্কার পান এবং 1985 খ্রিস্টাব্দে জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন। পাঠ্যাংশে যে গল্পটা আমরা পড়ব সেটিও তার অনুবাদ করা একটা গল্পগ্রন্থ। বলেছি এই গল্পটাও সাধারণ মানুষের, গ্রাম জীবনের, পরিবারকে নিয়ে লেখা। পরিবারকে নিয়ে বললাম ওনার লেখায় কি গুরুত্ব পেয়েছে, উনি গ্রাম জীবন নিয়ে, সাধারণ মানুষ নিয়ে লেখালেখি করতেন, এটা গুরুত্ব পেয়েছে অদল বদল গল্পটা। অদল বদল গল্পটার মূল গ্রন্থ হচ্ছে স্টোরিজ ফর কিডস, ইংলিশে এটাই মূল গ্রন্থের, স্টোরিজ ফর কিডস। এবং গল্পটার মূল আলোচনা এখানে করব, যে শব্দ বা যে শব্দার্থগুলি একান্ত প্রয়োজন সেগুলি বলবো, এবং একদম আলোচনা করব এমনভাবে যে তুমিও শেখে রেখে দেবে। আলোচনা হবে এমনভাবে একদম গল্প মাথায় ঢুকে যাবে, পরীক্ষায় শুধু মনে করবে যে কি লাইনটা, আর লিখে দেবে, পাতার পর পাতা লিখে দেবে। শুরু করছি। তবে গল্প শুরু করার আগে গল্পের সামারিটা দিয়ে নিই, মানে সংক্ষেপে আমি বলে নিই যে কি গল্পটা, তো বুঝতে সুবিধা হবে কি কি চরিত্র, একটু সামারিতে বলছি। তো অদল বদল গল্পে অমৃত এবং ঈশাব সমবয়সী দুই ছেলে থাকবে, দুজন একই বয়সের ছেলে, একজনের নাম অমৃত, একজনের নাম ঈশাব। দুই ভিন্নধর্মী কিশোর হোলির দিন একই রকম নতুন জামা পরেছে, পরে রাস্তায় বেরোলে গ্রামের ছেলে পেলে ওদের হেনস্থা করতে থাকে, মানে ওদের জ্বালাতে থাকে। তো এইরকম অবস্থায় বন্ধুর অপমানের প্রতিশোধ নিতে গিয়ে, মানে দুই বন্ধু বেরিয়েছে নতুন জামা পরে, এক বন্ধুকে ছেলে পেলে হেনস্থা করছে, জ্বালাতন করছে। তো বন্ধুর সেই অপমানের প্রতিশোধ নিতে গিয়ে ঈশাবের জামা ছিঁড়ে যায়। অমৃত আর ঈশাব বেরিয়েছিল, ঈশাবের জামাটা ছিঁড়ে গিয়েছে। মাতৃহারা ঈশাব, ঈশাবের আবার মা ছিল না, মাতৃহারা ঈশাবকে বাবার প্রহারের হাত থেকে বাঁচাতে অমৃত ঈশাবের সঙ্গে জামা অদল বদল করে নেয়। ঈশাবের যে মা ছিল না, বাবা মারবে, নতুন জামা অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে কিনে দিয়েছে জামাটা, সে জামা ছেলে ছিঁড়ে ফেলেছে। তো ঈশাবকে তো বাবা খুব মার মারবে, বেধড়ক মার মারবে। তাই বাবার মারের হাত থেকে বাঁচাতে ওই বন্ধু কী করলো, নিজের জামা খুলে ওর সঙ্গে অদল বদল করে নিল। একই তো জামা, তাই অদল বদল করে নিল। তো এভাবে অদল বদল করে
তাই গল্পটার নাম হয় অদল বদল। এ ঘটনায় ইসাবের বাবার জ্ঞান চক্ষু খুলে যায়। ইসাবের বাবা যে ধারণাটা নিয়েছিল, জ্ঞান চক্ষু মানে পুরো আলোচনা হবে, যে ধারণা নিয়েছিল মানে কি ধারণা, ইসাবের মা নেই। একজন বাবা মার সমস্ত পূর্ণতা দিতে পারে না, তাই বুঝতে পারে তার ভুলগুলো। ইসাবের বাবার প্রকৃত জ্ঞান চক্ষু খুলে যায়। ছেলের উপর এমন হেনস্থা, এমন প্রহার করে তিনি, তার প্রকৃত জ্ঞান চক্ষু খুলে যায় মা হারা শিশুটার উপর, বাচ্চাটার উপর। এরকম করে এই ঘটনায় জ্ঞান চক্ষু খুলে যায়। এই গল্পে সর্বত্র সারা জায়গায় এটাই ছড়িয়ে আছে। অমৃত অদল নামে পরিচিত হয় আর ইসাব বদল নামে পরিচিত হয়। এই হচ্ছে পুরো গল্পটা। গ্রাম জীবনের একটা সাধারণ কাহিনী ফুটে উঠেছে, কত সুন্দর, যে প্রাকৃতিক ঘটনা দিয়ে শুরু হয়েছে গল্পটা। এবার বলছি, দেখো এইদিকে, দেখো গল্পটা এইদিকে, সবাই এবার এইদিকে। হোলির দিনের পরন্ত বিকেল। হোলির দিন, ওই দিন কি ছিল, রং খেলা ছিল। আমরা যেরকম হোলি পালন করি ওই রকম রং খেলা ছিল ওই দিন হোলি ছিল। পরন্ত বিকেল, বিকেলটা পড়ে এসেছে একদম, অনেক সন্ধ্যার আগে যে বিকেলের মনোরম পরিবেশটা থাকে, দারুণ সেই পরন্ত বিকেল। নিম গাছের নিচে গায়ের একদল ছেলে জড়ো হয়ে ধুলো ছোড়াছুড়ি করে খেলছিল। গায়ের মানে গ্রামের একদল ছেলে নিম গাছের নিচে ধুলো ছোড়াছুড়ি করে খেলছিল। হাত ধরাধরি করে, বললাম দুই বন্ধু, একই বয়সী, সেম বয়স ওদের, একই বয়স। দুই বন্ধু কি করলো, হাত ধরাধরি করে অমৃত ও ইসাব ওদের কাছে এলো। অমৃত ইসাব ওই দুই বন্ধু কাদের কাছে এলো, যে ছেলেগুলো ওই নিম গাছের তলায় জড়ো হয়ে ধুলো মাখামাখি করে খেলছিল। অমৃত ইসাব হাত ধরে দুই বন্ধু দুজনের হাত ধরে ওদের কাছে গেল। দুজনের গায়েই সেদিনকার তৈরি নতুন জামা, বললাম একই জামা পরে আছে, দুজনেই সেদিনকার তৈরি নতুন জামা পরে আছে। রং, মাপ আর কাপড় সব দিক থেকে একরকম। ওই যে জামাটা পরেছে, রঙও এক, ও যে রঙের জামা এও সে রঙের জামা, মাপটাও এক, কাপড়টাও এক, একই জামা পরে, দুজনে একই জামা, সেম একদম একই জামা পরে এসেছে। এরা দুজনেই একই স্কুলে একই ক্লাসে পড়ে। দেখো মিল কোথায়, পরীক্ষায় প্রশ্ন হয় মাধ্যমিকে, অমৃত এবং ইসাবের মধ্যে মিল কোথায় আর অমিল কোথায়, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা। মিল কোথায়, এরা দুজনেই একই স্কুলে পড়ে, একই ক্লাসে পড়ে। রাস্তার মোড়ে এদের বাড়ি দুটোও মুখোমুখি। রাস্তায় মোড়ে একজনের বাড়ি এদিকে, একজনের বাড়ি এদিকে, তবে বাড়ি দুটো মুখোমুখি রাস্তার যে মোড়টা। দুজনের বাবাই পেশায় চাষি, দুজনের, ওর বাবাও কৃষক এর বাবাও কৃষক, জমিও প্রায় সমান সমান। এর জমিও যতটুকু জমি আছে ওদের ইসাবদের, অমৃতদের ততটুকু জমি আছে, জমিও সমান। দুজনকেই সাময়িক বিপদ আপদে সুদে ধান নিতে হয়। যদি বিপদ আপদ ঘটে, গরিব মানুষ সব সময় পেরে উঠতে পারে না, ধরো এমন বিপদ বেঁধে গেল, এমন সমস্যায় তৈরি হলো যে ধার করতে হলো, সুদে মহাজনের কাছ থেকে ধার নেয়, ওরকম ধার করতে হয়। আমার এক বন্ধু আছে, তার বাবা মহাজন, ওরা ধার দিয়ে বেড়ায়, মহাজন সুদে ধার করে ওদের কাছ থেকে। সবাই সুদে ধার নিতে হয় বিপদ আপদে। আর সুদে ধার নিলে কী হবে, সুদের টাকা দিতে হবে, টাকা তো দেবে তার সঙ্গে তো সুদ দিতে হবে। মহাজনের ব্যাপার স্যাপার ও আলাদা জিনিস, আমরা কি অত বুঝবো? বলতে গেলে ছেলে দুটোর সবই একরকম, তফাৎ শুধু এই যে, তফাৎ মানে পার্থক্য। তাহলে ওদের মধ্যে অমিল কোথায়, অমিল হলো অমৃতের বাবা মা আর 3 ভাই রয়েছে। অমৃতের পরিবারে কি আছে, বাবা মা আর 3 ভাই সহ ও রয়েছে। ইসাবের আছে শুধু তার বাবা, ইসাবের মা নেই ইসাবের, শুধু তার বাবা আছে। দুই বন্ধুতে মিলে শান বাঁধানো ফুটপাতে এসে বসতে, ওদের একরকম পোশাক দেখে দলের একটি, মানে দুই বন্ধুতে মিলে শান বাঁধানো, সিমেন্টের বাঁধানো একটা ফুটপাতে ওরা বসতে, ওদের একরকম পোশাক দেখে দলের একটা ছেলে, দেখো দলের একটা ছেলে কি করে, তা ওরা দুজন ফুটপাতে একসাথে এসে বসেছে, মানে ওদের পোশাক দেখে দলের একটা ছেলে বলল, ঠিক তোরা দুজনে কুস্তি করতো। এবার দেখো ওদের মধ্যে ঝামেলা পাকানোর জন্য বলছে, তোরা তো সব কিছু এক, তোরা এবার দেখি কুস্তি করতো।
দেখি তোরা শক্তিতেও সমান সমান না একজন বড় পালোয়ান। বলছে তোরা তো সব কিছুই একই, এবার তোরা কুস্তি কর, দেখবো তোরা শক্তিতে সমান সমান কিনা, না একজন এর থেকে বড় পালোয়ান, মানে একজনের শক্তি আর একজনের থেকে বেশি কিনা, দেখি একটু আমরা। আরেকটি ছেলে চেঁচিয়ে উঠলো, লড়ে যা তোরা, বেশ মজা হবে। ওই তো মজা হবে, মানে ওরা ঝগড়া করবে, ঝগড়া দেখতে মজা লাগে, সবারই লাগে, আমারও লাগে, ঝগড়া দেখতে মজা লাগে, কিন্তু নিজে করলে ভালো লাগে না। ওই রকম, ওই লড়ে যা ভাই, লড়ে যা তোরা, মজা হবে, বেশ মজা হবে, মজা হবে তো। ইসাব অমৃতের দিকে তাকালো, ইসাব অমৃতের দিকে তাকালো, মানে দুই বন্ধু দুজনের দিকে তাকাচ্ছে। অমৃত দৃঢ় স্বরে বলল, মানে একদম গলা শক্ত করে দৃঢ় স্বরে বলল, না তাহলে মা আমাকে ঠ্যাঙ্গাবে। পুরো বাংলা ভাষা ভাই, পুরো বাংলা ভাষা। না হলে মা আমাকে ঠ্যাঙ্গাবে, মা আমাকে মারবে, যদি আমি এইসব করি মারামারি, মা আমাকে ঠ্যাঙ্গাবে। অমৃতের অত জোর দিয়ে বলার কারণ ছিল, অমৃত যে অত জোর দিয়ে বলল এর একটা কারণ ছিল। কি কারণ ছিল দেখো, কারণটা কি দেখো। বাড়ি থেকে বেরোবার সময় ওর মা সাবধান করে দিয়েছিলেন, নতুন জামা পাবার জন্য তুমি কি কাণ্ডটাই না করেছিলে, এখন যদি তুমি জামা ময়লা করে বা ছিঁড়ে আসো তাহলে তোমার কপালে কি আছে মনে রেখো। দেখো এই লাইন থেকে প্রশ্ন আসে, নতুন জামা পাওয়ার জন্য অমৃত কি কাণ্ড করেছিল, প্রশ্ন আসে। দেখো কি কাণ্ড করেছিল। অমৃত সত্যি সত্যি তার বাবা মাকে খুব জ্বালিয়েছিল। এই লাইনটা থেকেও প্রশ্ন আসে যে অমৃত সত্যি সত্যি তার বাবা মাকে খুব জ্বালিয়েছিল। অমৃত কীভাবে জ্বালিয়েছিল, এইরকম থেকে প্রশ্নগুলো হয়। শোনা মাত্র অমৃত ফতোয়া জারি করে দিল। ফতোয়া একটা রায়, ফতোয়া কথার মানে হচ্ছে রায়, জারি করে দিল, একটা রায় বলল, মানে রায় দেয় না, যেমন অর্ডার কোর্টে রায় দেয় যে আজ এই হবে, জজ রায় দেয় যে আসামির এই শাস্তি, ওইরকম একটা রায় দিল। শোনা মাত্র অমৃত ফতোয়া জারি করে দিল, ঠিক ইসাবের মতো জামাটি না পেলে ও স্কুলে যাবে না। ইসাবের যে জামাটা, যে রঙের জামা, যে সাইজের জামা, যেরকম জামা, ওরও ঠিক ওই রকম একটা জামা লাগবে ইসাবের মতো, নাহলে অমৃত স্কুলে যাবে না। কিভাবে মা বাবাকে জ্বালিয়েছিল সেই জ্বালাতনের গল্পগুলো এখানে হচ্ছে। এবার মা ওকে অনেক বুঝিয়েছিল। কার মা? অমৃতের মা অমৃতকে বুঝিয়েছিল। যখন অমৃত তার মার কাছে এই বায়না করেছিল তখন ওর মা ওকে বোঝালো যে ইসাবকে খেতে কাজ করতে হয় বলে ওর জামা ছিঁড়ে গেছে, আর তোরটা তো প্রায় নতুনই রয়েছে। ইসাব, বললাম ইসাবের শুধু বাবা আছে এবং বাবা কৃষক, সাধারণ কৃষক পরিবারের ছেলেরাই বুঝতে পারবে। খেতে মানে জমিতে যেতে হয় ভাই, কৃষক পরিবারের ছেলে হয়ে দেখো বুঝতে পারবে। ইসাবকে সেরকম খেতে কাজ করতে হয়, তাই ও জামাটা ছিঁড়ে গেছে। কিন্তু তোরটা তো নতুন রয়েছে, অমৃতকে বলছে ওর মা, তোর কেনার দরকার কি? মোটেই না বলে কাঁদতে কাঁদতে অমৃত ওর জামার একটা ছেঁড়া জায়গায় আঙুল ঢুকে আরও ছিঁড়ে দেয়। না 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 না, আমার ইসাবের মতো জামা লাগবে। এরকম কাঁদতে কাঁদতে অমৃত ওর জামার কোথাও একটা ছেঁড়া জায়গা ছিল, ওখানে আবার আঙুল ঢুকিয়ে দিয়ে ও আরও ছিঁড়ে ফেলে জামাটা। জামা পাওয়ার জন্য অনেকে করে, আমার এক বন্ধু করে, ঠিক আছে, মানে জুতো হারিয়ে ফেলেছে, নতুন জুতো পাওয়ার জন্য ছিঁড়ে ফেলেছে ওরকম। মা তখন ওকে বেকায়দা ফেলার জন্য বলেন, বেকায়দা। এবার না, ছেলে তো খুব জ্বালাতন করছে, মা এবার ওকে বেকায়দায় ফেলাতে চাচ্ছে, মানে ওকে এমন কায়দায় ফেলালে ও যাতে না বায়না না করে জামা লাগবে। তখন মা তাকে বেকায়দায় ফেলার জন্য বলেন। কি বলেন? নতুন জামা দেওয়ার আগে ইসাবের বাবা ওকে খুব মেরেছিলেন, তুইও সেরকম মার খেতে রাজি আসিস? দেখো ওর মা বলছে যে নতুন জামা পাওয়ার আগে ইসাবকে বাবা খুব মারা মেরেছিল, তুই কি সেরকম মার খেতে রাজি আছিস? দেখো ওই লাইনটা ইম্পর্টেন্ট, হ্যাশট্যাগ মেরে রেখেছি, লাইনটা খুব ইম্পর্টেন্ট, মনে রেখো। এখান থেকে কোশ্চেন হয়। অমৃত এতেও পিছপা হতে রাজি নয়, অমৃত এতেও পিছপা হতে রাজি নয়। লাইনটা দেখো, অমৃত এতেও পিছবা না, ঠিক আছে আমি পিছবো না, মার খেতে হয় মার খাবো। ও মরিয়া হয়ে বলল, অমৃত ঠিক আছে আমাকে বেঁধে রাখো, আমাকে মারো, কিন্তু তোমাকে ইসাবের মতো একটা জামা আমার জন্য জোগাড় করতেই হবে, আমার জন্য জোগাড় করতে হবে। ঠিক আছে আমাকে বেঁধে রাখো, আমাকে মারো, তাও আমি রাজি আছি, কিন্তু ঠিক ইসাবের মতো আমার জামা আমার জন্য জোগাড় করে দাও।
হিসাবের মতো জামা আমার জন্য জোগাড় করে দাও, হিসাবের মতো। অমৃতর মা এসব ঝামেলা থেকে বাঁচবার জন্য বললেন, মানে এইসব ঝামেলা থেকেও বাঁচতে চায়। কার মা বাঁচতে চায়? অমৃতর মা এইসব ঝামেলা পছন্দ করে না। সেই ঝামেলা থেকে বাঁচবার জন্য উনি বললেন, ঠিক আছে তোর বাবাকে গিয়ে বলগে, বাংলা ভাষা একদম গদা বাংলায় বলছে, ঠিক আছে তোর বাবাকে গিয়ে বলগে আমার জামা লাগবে, আমার জামা লাগবে, কারণ ওই সাবের মতো জামা লাগবে, বলগে। অমৃত জানতো মা না বললে ওর বাবার রাজি হওয়ার সম্ভাবনা খুবই কম। অমৃত জানে যে ওর মা যদি না বলে, বাবাকে রাজি না করায়, ওর বাবা কোনোদিনই রাজি হবে না, সেই সম্ভাবনা খুব কম। কিন্তু অত সহজে হাল ছাড়ার পাত্র সেও নয়। অমৃত অত সহজে হাল ছাড়বে না। ও জামা লাগবে মানে লাগবে, আমার যেটা চাই মানে চাই, আর কিচ্ছু বুঝি না আমি। অমৃত এই পণ্যে থাকলো। ও স্কুলে যাওয়া বন্ধ করে দিল, স্কুলে গেল না, খাওয়া ছেড়ে দিল এবং রাত্রে বাড়ি ফিরতেও রাজি হলো না। স্কুলে গেল না, খাওয়া ছেড়ে দিল, রাত্রে বাড়ি ফিরতে চায় না, রাজি হয় না। শেষমেশ ওর মা হাল ছেড়ে দিয়ে অমৃতের বাবাকে ওর জন্য নতুন জামা কিনে দিতে রাজি করালেন। শেষমেশ কি করবে, ছেলে এত বায়না ধরেছে, ওর বাবাকে রাজি করালেন। এরপর উনি গিয়ে ঈশাবের বাবার গোয়াল ঘর থেকে, মানে অমৃত নতুন জামা না পেলে কোথাও বাড়ি ফিরত না, গোয়াল ঘরে, ঈশাবের বাবার গোয়াল ঘরে গিয়ে লুকিয়েছিল। তখন অমৃতকে বাড়ি নিয়ে এলেন। সুন্দর সাজগোজ করে বাড়ি থেকে বেরিয়ে অমৃতর একেবারে ইচ্ছা ছিল না জামা কাপড় নোংরা হয় এমন কিছু করতে। অনেক কষ্ট আমরা দেখলাম, এই পর্যন্ত যে আলোচনা করলাম কোথাও না বোঝার কিছু নেই। এই পর্যন্ত আমরা আলোচনায় দেখতে পেলাম যে অমৃত জামা পাওয়ার জন্য তার মা বাবাকে কেমন জ্বালিয়েছিল। এই পুরো ঘটনাটা 5 নাম্বারের কোশ্চেন হয়, ভেঙেও কোশ্চেন হয়, প্রশ্ন হয় যে অমৃত কেমন করে তার মা বাবাকে জ্বালিয়েছিল, বা লাইন তুলে প্রশ্ন আসে অমৃত তার মা বাবাকে খুব জ্বালিয়েছিল, কিভাবে জ্বালিয়েছিল। তো দেখলাম সে নতুন জামা পাওয়ার জন্য কত কিছু করলো। তো সুন্দর সাজগোজ করে সে নতুন জামা পরে সে অমৃতর একেবারেই ইচ্ছা ছিল না জামা কাপড় যাতে নোংরা হয় এমন কিছু করতে। বিশেষ করে ঈশাবের সঙ্গে কুস্তি লড়তে তো একেবারেই গড়রাজি মানে রাজি নয়। আর ঈশাব ওর বন্ধু, ইয়ার জিগরি দোস্ত, ওর সঙ্গে আমি মারামারি করবো কখনো না, কুস্তি লড়তে তো একেবারেই সে রাজি ছিল না, একেবারেই রাজি না। এমন সময় ছেলে ছোকরার দঙ্গল থেকে একজন এসে হাত দিয়ে অমৃতের গলা জড়িয়ে ধরে বলল, ছেলে ছোকরাদের দঙ্গল মানে ওই যে দলটা ছিল, ওই দল থেকে একজন বেরিয়ে এসে হাত দিয়ে অমৃতের গলা জড়িয়ে ধরে বলল, এসো আমরা কুস্তি লড়ি। প্রশ্ন আসে 1 নাম্বারের, এসো আমরা কুস্তি লড়ি উক্তিটি কার? কালিয়া লিখে রেখেছি, কালিয়া, তাহলে লিখে দেওয়া, কালিয়া লিখে দিলেই 1 নাম্বার পেয়ে যাওয়া, কালিয়া লিখে দিলে 1 নাম্বার। প্রশ্ন আসে এসো আমরা কুস্তি লড়ি, শর্ট কোশ্চেন যদি আসে কুস্তি লড়ি কথাটি কে বলেছিল? কালিয়া বলেছিল। কে বলেছিল? কালিয়া বলেছিল। এইটুক লিখলেই 1 নাম্বার, 1 নাম্বার দিয়ে দেবে। এই বলে সে অমৃতকে খোলা মাঠে নিয়ে এলো। এবার অমৃতকে খোলা মাঠে নিয়ে এলো, কালিয়া হাত দিয়ে যে গলা জড়িয়ে অমৃতকে খোলা মাঠে নিয়ে এলো। অমৃত ওর বাঁধন কেটে বেরোবার চেষ্টা করতে করতে বলল, অমৃতর বাঁধন কেটে মানে ওর কাছ থেকে মানে গলা জড়িয়ে ধরেছে, এবার ও ছুটতে চাচ্ছে, অমৃত ছুটতে যাচ্ছে এবং বেরোনোর জন্য চেষ্টা করছে। তখন বলল, দেখ কালিয়া, আমি কুস্তি লড়তে চাই না, আমাকে ছেড়ে দে। অমৃত বলছে, কালিয়া তো ওকে ছাড়লই না, বরং ছুঁড়ে মাটিতে ফেলে দিল। কালিয়া ছাড়লো না, কথা বলার পরে কিছু মানুষ আছে ছাড়ে না, বরং ছুঁড়ে মাটিতে ফেলে দিল। আমার এক দাদা ছিল, ছোটবেলায় আমাকে মারতো, মানে মেরে ছাড়বে না, বলি ছাড়বে না, মারবে, ভারী মুশকিল তো, এরকম মারামারি করতো। এখন অবশ্য খুব কম করে, আগে বিশাল মারা মেরেছে আমাকে। যাই হোক, তো ছেলের দল আনন্দে চেঁচিয়ে উঠল, কালিয়া জিতেছে, কালিয়া জিতেছে। ছেলের দল এবার চেঁচিয়ে উঠছে, যেই অমৃতকে কালিয়া ফেলে দিয়েছে বলছে কালিয়া জিতেছে, কালিয়া জিতেছে। আমরা কি করি, ওই 1 2 মারামারি করলে এই ও জিতেছে এরকম বলে না, এ জিতেছে জিতেছে জিতেছে, কালিয়া জিতেছে এরকম বলে। অমৃত হেরে গেছে, কি মজা কি মজা কি মজা, কালিয়া জিতেছে, অমৃত হেরে গেছে, কি মজা কি মজা, এরকম বলছে। ঈশাবের মেজাজ চড়ে গেল। ইম্পর্টেন্ট লাইন, ঈশাবের মেজাজ চড়ে গেল। এই লাইন থেকে প্রশ্ন হয়,
কেন ইসাবের মেজাজ চড়ে গিয়েছিল তার আগের ঘটনাটা বলে ফেলবো। কেন? যে কালিয়া ওকে গলা জড়িয়ে মাটিতে ছুঁড়ে দেওয়ায় ইসাবের মেজাজ চড়ে গেল। ও কালিয়ার হাত ধরে বলল, আয় আমি তোর সঙ্গে লড়বো। এবার কালিয়ার হাত ধরে ইসাব বলল, অমৃতকে মেরেছে ভাই, জিগরি দোস্তকে, মানে ওর খুব প্রিয় বন্ধুকে মেরেছে। তোমার প্রিয় বন্ধুকে কেউ মারলে তুমি কি সহ্য করবে? তুমিও তো এগিয়ে যাও। তখন ইসাব এগিয়ে গেল, আয় আমি তোর সঙ্গে লড়বো। কালিয়া ইতস্তত করছিল, কুস্তি শুরু হয়ে গেল। কালিয়া বলছে, না না না, করবো কি করবো না করবো কি, এরকম ইতস্তত করছিল। কুস্তি শুরু হয়ে গেল। ইসাব ল্যাং মারতে কালিয়া ব্যাঙের মতো হাত পা ছড়িয়ে মাটিতে পড়ে গিয়ে চেঁচাতে লাগলো। একটু আগে ওই কালিয়া ইসাবের বন্ধু অমৃতকে ছুঁড়ে ফেলে দিয়েছিল, এবার ইসাব দিয়েছে ওকে ল্যাং মেরে ছুঁড়ে ফেলে দিয়েছে মাটিতে, আর ওই কালিয়া ব্যাঙের মতো চেঁচাতে লাগলো, হাত পা ছুঁড়ে চেঁচাতে লাগছে। তামাশা করে হলেও এখন ব্যাপারটা ঘোরালো হয়ে পড়েছে। তামাশা হয়ে কোন ব্যাপারটার কথা বলেছে? কোন ব্যাপারটা প্রশ্ন আসে। তামাশা করে হলেও এখন ব্যাপারটা ঘোরালো হয়ে পড়েছে এবং কালিয়ার বাবা মা এসে ওদের পিটোতে পারে বুঝতে পেরে সবাই যেদিকে পারে পালিয়ে গেল। মানে কালিয়া তো এবার ব্যাঙের মতো চেঁচানো শুরু করেছে। এবার কালিয়ার মা বাবা আসতে পারে এই চেঁচানো শুনে এবং ওদেরকে মারতে পারে এটা বুঝতে পেরে সবাই যেদিকে পারলো সেদিকে পলায়ন করলো। আমরা যেরকম করেছিলাম ছোটোবেলায়, মারামারি করার পরে একদম ও ওইদিকে দৌড়োয়, এইদিকে দৌড়োয়, আমি এদিকে দৌড়োই, মানে দৌড়ে পালাইছিলাম মারামারি করে, ওই রকম অবস্থা। এরকম একটা দারুণ, মানে গ্রামের, মানে গ্রাম জীবন একটা মনোরম, একটা সেই স্মৃতি, শৈশবের সেই স্মৃতি যেটা সত্যিই গ্রামের ছেলেপেলে ছাড়া কেউ বুঝতে পারবে না। এত মজা ছিল আমরা ছোটোবেলায় করতাম। যাই হোক, পিটোতে পারে বলে কার মা বাবা? কালিয়ার মা বাবা, যেদিকে পারে সেদিকে চলে গেল। তারপরে এইদিকে দেখো ভাই, এইদিকে অমৃত আর ইসাবও রণভূমি ত্যাগ করলো। রণভূমি মানে যুদ্ধক্ষেত্র। এখানে তো ওটা যুদ্ধক্ষেত্র নয়, গ্রামের ছেলেপেলে মারামারি করেছে, ওটাকে ওরা রণভূমি বলছে। তো অমৃত ইসাব ওই জায়গাটা ত্যাগ করলো, রণভূমি, যেখানে ঝগড়াঝাটি হলো। কিছুটা যেতেই অমৃতের নজরে এলো যে ইসাবের জামার পকেট ও 6 ইঞ্চি পরিমাণ কাপড় ছিঁড়ে গেছে। কিছুক্ষণ পরে অমৃত নজরে এলো যে ইসাবের জামার পকেটটা ছিঁড়ে গেছে এবং 6 ইঞ্চি পরিমাণ কাপড় ছিঁড়ে গেছে। ওরা ভয়ে কাঠ হয়ে গেল। প্রশ্ন আসে, ওরা ভয়ে কাঠ হলো কেন? যেহেতু ইসাবের জামার পকেট ছিঁড়ে গেছে, পকেটে 6 ইঞ্চি কাপড় ছিঁড়ে গেছে, ওরা জামা কতটা ছিঁড়েছে পরীক্ষা করছে। এমন সময় শুনতে পেল ইসাবের বাবা ইসাবকে ডাকছেন। ভয়ে কাঠ হয়ে গেল, শুকিয়ে গেছে সব। কত কষ্ট করে বাবা ইসাবকে জামাটা কিনে দিয়েছিল, আর সেই জামা ছিঁড়ে ফেলেছে। এবার তো ভয়ে কাঠ হয়ে গেল, কীরকম মারতে পারে ইসাবের বাবা ইসাবকে। এমন সময় ইসাবের বাবা ইসাবকে আবার ডাকছেন। ওদের তখন বুকের ধুকপুকুনি বন্ধ হবার জোগাড়। বুকের যে হার্টের, হৃৎপিণ্ডের যে হৃদস্পন্দন, সেটা যেন বন্ধ হয়ে যাবে, এমন অবস্থা হওয়ার জোগাড়। মাঝে মাঝে তোমারও হয়। ওরা জানে ইসাবের বাবা ছেঁড়া শার্ট দেখা মাত্র ওর চামড়া তুলে নেবে। এই যে বললাম, ইসাবের বাবা যদি ইসাবকে দেখে না এই যে শার্টটা ছিঁড়েছে, জামাটা ছিঁড়েছে, ওর চামড়া তুলে নেবে। উনি সুদখোরের কাছ থেকে টাকা ধার করে অনেক বাছাবাছি করে কাপড় কিনে জামা সেলাই করিয়েছিলেন। ওই সুদখোরের কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন, যে সুদখোরকে মূল সহ সুদের টাকাটা ফেরত দিতে হবে, তার কাছ থেকে টাকা ধার করে অনেক বাছাবাছি করে কাপড় কিনে জামা তৈরি করে দিয়েছিলেন। ইসাবের বাবা আবার চেঁচিয়ে উঠলেন, কে কাঁদছে? ইসাব কোথায়? হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। এই প্রশ্ন আসে, হঠাৎ অমৃতের মাথায় কি বুদ্ধি খুলে গিয়েছিল? প্রশ্ন আসে। ও ইসাবকে টানতে টানতে বলল, আমার সঙ্গে আয়। ওদের দুই বাড়ির মাঝখানে ঢুকে অমৃত জামার বোতাম খুলতে লাগলো। দুই বাড়ির মাঝখানে ঢুকে ওই গলিটা ছিল মোড়টা, ওরা মানে অমৃত জামার বোতাম খুলতে লাগলো। ও হুকুম দিল, তোর জামা খুলে আমারটা পর। ও হুকুম দিল, অমৃত ইসাবকে বলছে, তোর জামা খুলে আমারটা পর। ইসাব বলল, তোর কি হবে? তুই কি পরবি? অমৃত বলল, শিগগির কর, নয়তো কেউ দেখে ফেলবে, আমি তোরটা পরবো। ইসাব জামা খুলতে লাগলো। যদিও অমৃত কি করতে চাইছে বুঝতে পারছিল না। বলল, জামা অদল বদল, কিন্তু তাতে সুবিধাটা কি হবে? তোকে তো তোর বাবা পিটবে।
ঈশাব জামা খুলতে চায় না, যে বলছে জামা অদল বদল, কিন্তু তাতে সুবিধাটা কী হবে, তোকে তো তোর বাবা পিটবে। তারপরে অমৃতকে বলছে, অমৃত জামা অদল বদল করতে চাচ্ছে, ঈশাব বলছে তুই যদি জামা অদল বদল করিস তোর বাবা তো তোকে মারবে। অমৃত বলল নিশ্চয়ই ঠ্যাঙ্গাবে, দেখো নিশ্চয়ই ঠ্যাঙ্গাবে, পুরো বাংলা ভাষা, হ্যাঁ নিশ্চয়ই আমাকে মারবে, কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে, আমার মা আছে, ওকে বাঁচানোর জন্য ওর মা আছে। খুব ইম্পর্টেন্ট এটা, আমি দেখেছিলাম, ছোটবেলায় দেখতাম। আমার দাদাকে যখন আমার বাবা মারতে যেত, আমার মা বারবার ঠেকাতো। তাই মার গুরুত্ব কতটা, বাবা যখন মারতে যেত না, মা ঠেকাতো, মার পিছনে লুকোতো। তাই মার গুরুত্ব আমাদের জীবনে কতখানি, দেখো কতখানি এই গল্প থেকে দেখো। ঈশাবের মনে পড়ল, ও দেখেছে যে অমৃতর বাবা যখনই মারতে গেছেন, ঈশাবের এবার মনে পড়ে গেছে, হ্যাঁ ও দেখেছে যে অমৃতের বাবা যখনই মারতে গেছেন, অমৃতর মায়ের পিছনে লুকিয়েছে। মার হাতে অবশ্য ওকে 2-4 থাপ্পড় খেতে হয়েছে, কিন্তু বাবার ভারী হাতের মায়ের কাছে ও কিছুই নয়। অমৃত দেখেছে যখন ঈশাবকে ওর বাবা মারতে যেত, ঈশাব দেখেছে যে যখন অমৃতকে ওর বাবা মারতে যেত, অমৃত তার মার পিছনে লুকাতো, এর জন্য ওর মা ওকে সেভ করতো, রক্ষা করতো, তার জন্য মায়ের হাতে 2-4 থাপ্পড় খেয়েছে। কিন্তু বাবার যে ভারী হাতের প্রহার, ও যে শক্ত হাতের প্রহার, ও মার কাছে ওটা কিছুই না, মার আমি খেতেই পারি, মার হাতের মার 1 থাপ্পড় খেলাম কি হয়েছে, কিন্তু বাবার যে ভারী হাতের মার খুব লাগে। দেখো ওর মা ওকে রক্ষা করতো, ওর মা ওকে রক্ষা করতো, যে মার ভারী হাতের প্রহার তার কেমন লাগতে পারে, বাবার ভারী হাতের প্রহার। কারণ মার তো যে প্রহার সেটা বাবার থেকে অনেক কম, ওটা খেলে ওর কিছুই হবে না, সে খেতেই পারে ওই মার, কিন্তু বাবার হাতে সে মার খেত না, মার পিছনে গিয়ে সে লোকাতো, মার পিছনে গিয়ে। ঈশাব তবু ইতস্তত করছে, ঈশাব তবু ভাবছে যে যাই হোক, এটা হলেও ঈশাব জামা কি খুলবে না, এরকম ইতস্তত করছে। এমন সময় সে খুব কাছে কাউকে কাশতে শুনলো, কেউ যেন পাশ থেকে কাশছে, সে শুনতে পেল ঈশাব। তখনই ওরা ঝটপট জামা অদল বদল করে গলি থেকে বেরিয়ে ধীরে সুস্থে নিঃশব্দে যে যার বাড়ির দিকে চললো। মানে ওই কাশি শুনে ওরা ঝটপট কাজটা করে নিল, ওর জামা ও অদল বদল, মানে ওর জামা ও নিল, এ জামা এ পরে গলি থেকে দম করে বেরিয়ে গেল, ধীরে সুস্থে একদম যে যার বাড়ির দিকে চললো। ভয়ে অমৃতের বুক ঢিপ ঢিপ করছিল, ভয়ে অমৃতেরও ভয় হতে লাগলো, ভয়ে অমৃতর বুক ঢিপ ঢিপ করছিল। কেন? কিন্তু ওর কপাল ভালো, দিনটা ছিল হোলির, ওর কপালটা ভালো ছিল যে দিনটা কিসের ছিল, হোলির দিন ছিল। সে সময় সবাই জানে কিছুটা ধস্তাধস্তি টানা হ্যাঁচড়া চলে। মা যখন দেখলেন জামাটা ছিঁড়েছে, উনি ভুরু কোচকালেন, কিন্তু মাপ করে দিলেন। সবাই জানে যে হোলির সময় টানা হ্যাঁচড়া চলবে, ঝামেলাঝাটি চলবে, কিন্তু তা সত্ত্বেও ওর কপাল ভালো ছিল যে দিনটা হোলির ছিল। কিন্তু দেখলে মা ছেঁড়া জামাটা দেখলো, অমৃতর জামা মা দেখলো, মা ভুরু কোচকালেন, এটা এরকম কোচকালেন, কিন্তু মাপ করে দিলেন। একটা সুতো নিয়ে ছেঁড়া জামাটা রিভু করে দিলেন। ঠিক আছে, দেখেছে, কিন্তু ওকে মাপ করে দেওয়া হয়েছে। এতে দুজনেরই ভয় কেটে গেল। ওরা আবার হাত ধরাধরি করে গ্রামের ধারে হোলির সময়কার বাজি আর বুড়ির বাড়ি পোড়ানো দেখতে গেল। ওই হোলির দিনে গ্রাম বাংলায় হয়, বুড়ির বাড়ি পোড়াতাম আগে ছোটোবেলায়, বুড়ির বাড়ি হোলির সময় বাজি পোড়ানো দেখতে গেছে। এর একটা সমস্যা আছে, বাড়ি পোড়ানো দেখতে গিয়েছে, তো ওদের মজা দেখো, ওদের আনন্দকে পণ্ড করার জন্য লোকজন লেগেই আছে ওদের পিছনে। একটা ছেলে ওদের জামা বদলানো দেখেছিল, ওরা যখন গলিতে জামা বদলাচ্ছিল, ওই ছেলেটা দেখে ফেলে, সে ওদের আনন্দকে মাটি করার জন্য বলল। কিছু মানুষ থাকে আনন্দকে মাটি করার জন্য থাকে, তোরা অদল বদল করেছিস, এরকম বলছে, তোরা অদল বদল করেছিস। সে তাদের জামা অদল বদল করা দেখে ফেলেছে, এই আশঙ্কা করে তারা চলে যেতে চাইলো। মানে জামা অদল বদল করা দেখে ফেলেছে বলে, ও তো দেখে ফেলেছে, ওরা ভাবছে, এরকম একটা আশঙ্কা করে চলে যেতে চাইলো।
কিন্তু ইতিমধ্যে অন্য ছেলেরাও কি ঘটেছে জেনে চেঁচাতে লাগলো, অদল বদল অদল বদল। ওই যে একজন যা বলে আর একজনও তাই শুরু করতে থাকে, কারণ ওকে প্যাক মারার জন্য ওটা বলতে থাকলে ওরা ওই করেছে, তাহলে সবাই মিলে চল বলি, আমরা যেরকম বলতাম এরাও বলছে, চেঁচাতে লাগলো অদল বদল অদল বদল। অমৃত আর ঈশাব সরে পড়তে চাইলো, কিন্তু ছেলের দল তাদের পিছনে পিছনে অদল বদল বলে চেঁচাতে লাগলো। কি কাহিনী দেখো, কি লেভেলের শয়তানি। ওরা চলে যেতে থাকছে, যে ওরা ভয় পাচ্ছে যে এরা তো সব জেনে গেছে, ওরাও ওদের পিছনে অদল বদল করে দৌড়াচ্ছে অদল বদল দৌড়াচ্ছে বলে চেঁচাতে লাগলো। বাবারা তাদের ব্যাপারটা জেনে ফেলবে মনে করে তারা ভয়ে বাড়ির দিকে ছুটে পালাতে লাগলো। বাবারা মানে এখানে তো বাবারা সবার না, ওই ওর বাবা, ঈশাবের বাবা, অমৃতের বাবা ব্যাপারটা জেনে ফেলতে পারে, তার জন্য ওরা বাড়ির দিকে ছুটে পালাতে লাগলো, বাড়ির দিকে ছুটে গেল। ঈশাবের বাবা বাড়ির সামনে দাওয়ায় খাটিয়ায় বসে হুকো খাচ্ছিলেন। ঈশাবের বাবা বাড়ির সামনে যে বারান্দা ছিল, খাটিয়ায় বসে উনি হুকো খাচ্ছিলেন। তিনি ওদের ডাকলেন, তোমরা বন্ধুদের কাছ থেকে পালিয়ে আসছো কেন? আমার কাছে এসে বসো। ভালোভাবে বলছে, একদম ঠান্ডা গলায়, একদম সুর নিচু করে, একদম শান্তভাবে বলছে, তোমরা বন্ধুদের কাছ থেকে পালিয়ে আসছো কেন? আমার কাছে এসে বসো। ওর শান্ত গলা শুনে ওদের চিন্তা হলো। ওর শান্ত গলা শুনে কাদের চিন্তা হলো? ওর মানে ঈশাবের বাবা। ঈশাবের বাবা এত শান্ত গলায় কথা বলছে, কাহিনী তো কুছ গড়বড় হে, ডালমে কুছ কালা হে, এরকম ভাবছে ওরা। ভাবলো যা ভেবেছিলাম তাই হলো, উনি আসল ঘটনাটা জানেন, শুধু ভালোবাসার ভান করছেন। ওরা যে জামা অদল বদল করে ফেলেছে, এই ঘটনাটা উনি জেনে ফেলেছেন, ঈশাবের বাবা জেনে ফেলেছেন। জানার পরে এখন শুধু ভালোবাসার ভান করছেন। ঈশাবের বাবা পাঠান। ঈশাবের বাবার নাম কি দেখো, ঈশাবের বাবার নাম হচ্ছে পাঠান। উনি 10 বছরের অমৃতকে জড়িয়ে ধরলেন। অমৃতের বয়স কত ছিল? এমসিকিউ আসতে পারে। 10 বছর। 10 বছরের অমৃতকে সে জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে বলো, চেঁচিয়ে বললেন, বাহালি বৌদি, আজ থেকে আপনার ছেলে আমার। বাহালি বৌদি, বাহালি বৌদি মানে এখানে লিখে রেখেছি অমৃতের মা। বাহালি বৌদি কে ছিল? অমৃতের মা। বাহালি বৌদি, আজ থেকে আপনার ছেলে আমার। বাহালি বৌদি ঘর থেকে বেরিয়ে এসে হাসতে হাসতে বললেন, হাসান ভাই, আপনি এক ছেলেকেই দেখে উঠতে পারেন না, তা দুজনকে কি করে সামলাবেন? হেসে উঠছে। আবেগ ভরা গলায় হাসান বললেন, আবেগ ভরা গলায় হাসান ঈশাবের বাবা কি বলেছিল? বাহালি বৌদি, অমৃতের মতো ছেলে পেলে আমি 21 জনকেও পালন করতে রাজি আছি। আবেগ নিয়ে বললেন, ইমোশন নিয়ে বলেছে যে আমি অমৃতের মতো ছেলে, এর মতো ছেলে 21 জনকে আমি পালন করতে পারবো। কতজনকে? 21 জনকে পালন করতে পারবো। কেন বলেছে দেখো। কেশে গলা পরিষ্কার করে পাঠান বাহালি বৌদিকে বললেন, ছেলে দুটোকে গলিতে ঢুকতে দেখেই ভেবে নিলাম, দেখতে হবে ওরা কি করে। পাঠান কিন্তু সব কিছু দেখতে পেয়েছে, ওরা যখন গলিতে ঢোকে কি করে সব দেখতে পেয়েছে। পাড়াপড়শি মায়ের দল পাঠানের গল্প শোনার জন্য ঘিরে দাঁড়ালো। এই তো চলে এসছে, প্রতিবেশী সব জায়গায় থাকে, এখানেও বাদ যাবে কেন? চলে আসে সব জায়গায়, ঠিক আছে? তোমাকে জ্বালানোর জন্য সব তোমার প্রতিবেশীও চলে আসবে, দেখবা। পাড়া প্রতিবেশী মায়ের দল এবার গল্প শোনার জন্য, কি হয়েছে কি হয়েছে, এ বলে কি হয়েছে তা শোনার জন্য এবার চলে আসছে। কি হলো কি হলো মানে না, পাড়া প্রতিবেশী যে মায়ের দল করে না এসব, তো উনরাও আসলেন। উনি অল্প কথায় ছেলেদের জামা বদলের গল্পটা বললেন। আরও বললেন, ঈশাব অমৃতকে জিজ্ঞেস করেছিল, ঈশাব অমৃতকে বলেছিল, তোর বাবা যদি তোকে মারে তোর কি হবে? অমৃত কি জবাব দিয়েছিল জানেন? বলেছিল, কিন্তু আমার তো মা রয়েছে। অমৃত বলেছিল, আমার তো মা রয়েছে। উফ, মোস্ট ইম্পর্টেন্ট লাইন, আমার তো মা রয়েছে। গল্পের এখানেই মামত্ববোধ, ওর মা রয়েছে, ওর মা রয়েছে। সজল নিজের চোখে জল নিয়ে পাঠান বললেন, কি খাঁটি কথা, খাঁটি কথাটি কি? আরে আমার তো মা রয়েছে, অমৃতের মা আছে, যার মা নেই সে বুঝতে পারে, তাই বলছে কি খাঁটি কথা। পরীক্ষায় আসে খাঁটি কথাটি কি? অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে, ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে। অমৃতের যে জবাব আমাকে শিখিয়েছে মা না থাকার কি যন্ত্রণা। আমি ঈশাবকে
ওর মায়ের জায়গাটা পূরণ করতে পারি না, আমি ওর বাবা হয়ে সবটা পূরণ করতে পারি না, মায়ের আদর মমতা। তাই ও আমাকে আজ শিখালো যে খাঁটি জিনিস কাকে বলে, ও আমাকে শিখিয়েছে, অমৃত শিখিয়েছে। অমৃত এসবের পরস্পরের প্রতি ভালোবাসার গল্প শুনে তাদেরও বুক ভরে গেল, সবাই ওখানে যারা ছিল তাদেরও বুক ভরে উঠল। অমৃত এসবের পরস্পরের প্রতি ভালোবাসার যে গল্প, তাদের বুক ভরে গিয়েছিল। ইতিমধ্যে দেখো তারপরে কি, অমৃত এসব পরস্পরের প্রতি যে ভালোবাসার গল্প, তো তাদের বুক ভরে গেল। ইতিমধ্যে ছেলের দল বাজি আর বুড়ির বাড়ি পুরানো দেখে ফিরছিল। ওই যে ছেলের দল পিছনে লেগেছিল, পিছন পাকা পিছনে লেগেছিল, অদল বদল করে পিছনে লেগেছিল, তারা ওই বুড়ির বাড়ি পুরানো, যে বাড়ি পুরানো সেটা দেখে ফিরছিল। তারা ঈশাব ও অমৃতকে ঘিরে বলতে লাগলো, অমৃত ঈশাব অদল বদল ভাই, অদল বদল। ওরা আবার শুরু করে দিয়েছে। এবার আর ওদের কিছু মাইন্ডে লাগলো না। কাদের? বলতে দাও। অমৃত ঈশাব ভাবছে এবার তোমরা বলো, ঠিক আছে, সবাই যখন জেনে ফেলেছে বলো। এবার অবশ্য ঈশাব ও অমৃত অপ্রস্তুত বোধ করলো না। এই যে বললাম অপ্রস্তুত, বলতে দাও। বরঞ্চ অদল বদল বলাতে তাদের ভালোই লাগলো, এবার ভালো লাগছে। আগের বার তো ভয়ে পালালো যে বাবা মেরে ফেলবে, এবার ভালো লাগছে। অদল বদলের গল্প গ্রামের বাড়ি ঘুরে গ্রাম প্রধানের কানে গেল। ওই গ্রামের যে প্রধান ছিলেন তার কানে গেল যে এরকম একটা ঘটনা ঘটেছে। উনি ঘোষণা করলেন, আজ থেকে আমরা অমৃতকে অদল, ঈশাবকে বদল বলে ডাকবো। অমৃতকে কি বলবে পরীক্ষায় প্রশ্ন, ঈশাবকে কি বলবে পরীক্ষায় প্রশ্ন আসে। ছেলেরা খুব খুশি হলো। ক্রমশ গ্রাম পেরিয়ে আকাশ বাতাস ও অমৃত ঈশাব অদল বদল, অমৃত ঈশাব অদল বদল এই আওয়াজে মুখরিত হয়ে উঠল। আকাশে বাতাসেও অমৃত ঈশাব অদল বদল, অমৃত ঈশাব অদল বদল। গল্পটি কেমন লেগেছে জানাতে ভুলো না, এবং কমেন্টে জানিও, নিজের বন্ধুদের মাঝখানে শেয়ার করো। এই ছিল আজকের আলোচনা। আলোচনাটা শুনে যাও, একদম শেখে রেখে দেবে পরীক্ষায়। একটা বলে রাখি, আমি শুরুতে বলেছিলাম এটা একটা অনুবাদ গল্প। যে অনুবাদ করেছে পরীক্ষায় শর্ট কোশ্চেন আসে বা এমসিকিউতে আসে, অনুবাদ কে করেছে বলবো অর্ঘ্য কুসুম দত্তগুপ্ত। পরীক্ষায় প্রশ্ন আসে অদল বদল গল্পটি কে বাংলায় অনুবাদ করেছে, অর্ঘ্য কুসুম দত্তগুপ্ত। খুব ইম্পর্টেন্ট। তো ভাই যদি ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না।